বাংলাদেশের পরিস্থিতি এমনটাই, সত্যি যেন মনে হয় যে এটা একটা দেশ, এখানে কি হয়ে চলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি এমন একটা কাণ্ড ঘটিয়েছেন, শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। কম বেশি আমরা সবাই জানি যে মোহাম্মদ আব্দুল হামিদ তিনি অসুস্থ, একেবারে বলা চলে তিনি বেড রিডেন। বয়স কত জানেন? 81 বছর। আর তিনি নাকি একেবারে তড়িঘড়ি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, বিদেশে চলে গিয়েছেন। আবার এমনও শোনা যাচ্ছে তিনি যখন পালিয়ে গেছেন তার পরনে নাকি ছিল ঘরে পরার একটা লুঙ্গি। তার হাঁটা চলার ক্ষমতা একেবারেই নেই, যার ফলে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে তড়িঘড়ি এই দেশ থেকে পালানোর প্রয়োজনটা কি হয়ে পড়লো? কেউ কি ভয় দেখালো? কি মোহাম্মদ ইউনূসের ভয়টাই কি এক্ষেত্রে কাজ করলো? কেন তাকে ভয় দেখানো হলো? হাসিনা পরবর্তী সময়ে কোন ভয় তাকে গ্রাস করলো? হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছেন, সেটা আমরা সবাই জানি, কিন্তু তিনি কেন দেশ থেকে চলে গেলেন? আজকে এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একদম এই প্রশ্নটাই শুরুতে রাখবো যে কেন দেশ ছেড়ে পালালেন, কিসের ভয়? আপনাকে ধন্যবাদ। যদিও পারিবারিক সূত্রে বলা হয়েছে যে উনি খুব অসুস্থ, উনি চলে গেছে, তো আসলে পালিয়ে যাচ্ছে এই ব্যাপারটা একজন রাষ্ট্রপতির জন্য এই ওয়ার্ডটা তার কাছে খুবই বেদনাদায়ক। তো বাস্তবতা তাকে যেতে হয়েছে, দেশের বাইরে যেতে হয়েছে। তো কি কারণে যেতে হয়েছে, কেন যেতে হয়েছে, এটা কিন্তু মানুষ আসলে বোঝে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, জীবনের কোনো ইয়া নেই। তো এখন এটা মবক্রাসি, এটা কি চাচ্ছে তাই একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। মানে সে কি অবস্থা চিন্তা করা যায় না যে মানুষ এখন একটা দুর্বিষহ যন্ত্রণার ভেতর দিয়ে চলছে। এটাকে যদি বলেন যে বাংলাদেশ একটা জেলখানার মতো, তাও ভুল হবে না। এত আতঙ্কে থাকে বাংলাদেশের মানুষ। আমাদের সাথে যোগাযোগ আছে প্রতিনিয়ত, কথা হচ্ছে, কিভাবে মানুষ জীবনযাপন করছে এটা একেবারে চিন্তাই করা যায়। একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তাকে যদি এই অবস্থা হয়, তাকে তারপরে সে চলে গেল, এরপরে সরকার থেকে যেসব কথা বলা হলো, যেসব প্রোগ্রাম নেওয়া হলো, কেন গেল, কেমনে গেল, এই নিয়ে সরকারের ভিতরেই গন্ডগোল, ভয়াবহ অবস্থা। দেশের মানুষ দেখে হতবাক যে একজন রাষ্ট্রপতি উনি গেলেন বাইরে, আর সেখানে এই সরকারের লোকেরা কি ভাষায় কথা বলছে, কেন তাকে যেতে দেওয়া হলো, কেন কি অবস্থা, তার মানে সে যাওয়াতে এদের কি ভয়াবহ ক্ষতি হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি আমরা দেখলাম। এটা খুবই আশ্চর্যজনক যে এমন অবস্থা বাংলাদেশের, কারা দেশ চালাচ্ছে, কি অবস্থা, এটা একটা বোঝা মুশকিল। এরা কি চায়? এমনি তো দেশের 12টা বাজিয়ে দিয়েছে, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। 6% যেখানে এই আশা ছিল যে হবে, জিডিপি গ্রোথ থাকবে, এখন সেখানে 3%-এর নিচে চলে গেছে। কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কোনো লাভ হয় না, কোনো ব্যবসায়ীকে টাকা দেওয়া হয় না, ইনভেস্ট করা হয় না। ইভেন স্যালারি চাইলে 1 লক্ষ টাকা স্যালারি 10,000 টাকার চেক দিলেও বাউন্স, এরকম হচ্ছে। তো একেবারে ইকোনমি যেখানে একেবারে ধ্বংসের দ্বার গোড়ায়, সমাজে মানুষের নিরাপত্তা নেই, যখন তখন যেখানে সেখানে যেসব ঘটনা ঘটছে। যদিও এখন ওই ইয়ারা সাধারণ প্রতিবাদীদের কাছ থেকে ঢিল টিল খাচ্ছে, যেমন যে ভারত ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল, সে তার মাথায় দেখলাম কি জুতো পেটা করছে, নাকি জুতো ছুড়ে মারছে না বোতল ছুড়ে মারছে, যাই হোক একটা কিছু ফেস করছে। এরকম পরিস্থিতিটা এখন দেশে ভয়াবহ। এটা জঙ্গি জিহাদি, সে কি অবস্থা মানুষের, এরকম একটা জীবন যাত্রা, একটা মানুষ একেবারে দুর্বিষহ জীবন, এটা কোনো অবস্থাতেই নিতে পারছে না। স্যার, একটা কথা জানতে চাইবো, যেহেতু বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হাসিনা পরবর্তী সময় একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তো এরকমও একটা কথা শোনা যাচ্ছে বা প্রশ্ন উঠছে বলতে পারেন, কোনো কি ভারত বিরোধী প্ল্যান কি জেনে গিয়েছিলেন এই প্রাক্তন রাষ্ট্রপতি? এটা আসলে এটা তো বোঝা মুশকিল। এই কথাটা তো উনিও কাউকে বলেন নাই, বা উনি কোনোভাবে ডিসক্লোজড হয় নাই, বা কোনো
গোপন কোনো রিপোর্টও হয়নি এ ধরনের। তো ভারতের বিষয়টা, বাংলাদেশকে নিয়ে ভারতের এখন কি চিন্তা হচ্ছে, বাংলাদেশের যে জঙ্গি জিহাদি পাকিস্তানি যে আইএসআই বিভিন্ন ধরনের একটা তৎপরতা আমরা গত 9 মাস ধরে দেখলাম যে ভারত বিরোধী একেবারে, যা কখনোই ছিল না। মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই তো ইউনূস তো নিজেই যুদ্ধের প্রস্তুতির জন্য বললেন মানুষকে। তো এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান এই জঙ্গি জিহাদি সরকার যে অবস্থান গ্রহণ করছে সেটা যুদ্ধের শামিল। এটা এদের কাছে অস্ত্র বা যা কিছু কিছু থাকলে এরা ঠিকই ভারত আক্রমণ করে বসতো। যদিও মুখে মুখে আক্রমণ করছে, কলকাতা দখল করতে চাইছে, তারপরে সেভেন সিস্টার, তাদের যাওয়ারই জায়গা নেই। সেভেন সিস্টার নিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকবার বললেন, চীনকে এক কথা বললেন, আবার এখানে এসে দেখা গেল করিডোর দিয়ে দিল, দিয়ে তারপরে এখন এটা দুই ধরনের একটা খেলার ভিতরে ইউনূস পড়ে গেছে। একদিকে মায়ানমারের তোপের মুখে পড়ছে, মায়ানমার তার কড়া প্রতিবাদ করছে এই করিডোর দেওয়ার জন্য রাখাইন। আর ওদিকে সেভেন সিস্টার নিয়ে উনি প্রায়শই কথা বলেন। সেভেন সিস্টার সম্পর্কে কথা বলা একটা একটা কূটনৈতিক শিষ্টাচার আছে। সেভেন সিস্টার নিয়ে ওনার কথা বলার আগে তো উনি ভারতের ডিপ্লোম্যাটদের সাথে, ভারতে ওনার কাউন্টার পার্ট যারা, যদিও কাউন্টার পার্ট নাই, তারপরও ভারতের কম্পিটেন্ট অথরিটির সাথে উনি কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। উনি জনসভায় বক্তৃতা করে দিচ্ছে, ভারত নিয়ে চিন্তা করছে, ভারতের 7টি রাজ্য নিয়ে কি ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন, বিজনেস হবে, ট্রেড কমার্স ডেভেলপমেন্ট করবেন, কি করবেন, মানে কার আম কে কোথায় নিয়ে যায়, এরকম একটা ব্যবস্থা। মানে এটা এ ধরনের একটা মানে অশিক্ষিত অসভ্য মানে মানে একটা পলিটিক্যাল একটা আছে, একটা স্তর আছে মানুষের, এটা যেহেতু একটু সরকার প্রধান হয়েই গেছে যেভাবে অবৈধ হয়ে যাক, কিন্তু তারপরও তার উপরে দায়িত্ব কাজ করছে। তারপরে একজন নোবেল লরেট, সে জানে না, শিষ্টাচার বোঝে না, ডিপ্লোম্যাটিক নোট জানে না, বোঝে না, ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা ওপেন কথা বলার এটা তাকে কে এই রাইট দিয়েছে? একেবারে একেবারে স্যার, একেবারে আমরা যখন দেখেছিলাম যে মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজন পাশাপাশি বসেছিলেন, তারা কথা বলেছিলেন, তখনও কিন্তু দুজনের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা গেছিল আকাশ পাতাল পার্থক্য। সামনে থেকে একরকম যেটা দেখাচ্ছেন ইউনূস, পেছনে গিয়ে তিনি কিন্তু চীনের সঙ্গে মিলে গিয়ে একেবারে কলকাঠি অন্যভাবে নাড়ছেন। এটাও একটা বিষয় থেকে যাচ্ছে। তবে এই সবের মধ্যে আমরা একদম প্রথম থেকে যেটা নিয়ে আলোচনা করছিলাম, ওই বিষয়টা নিয়ে আরো একবার একটা কথা জানতে চাইবো। বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, শোনা যাচ্ছে তারও সহায়তা রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির এই রাতের বেলা, মধ্যরাতে 3টের সময় পালানোর ক্ষেত্রে।